প্রিয় দর্শক, আজকের যে ঘটনাটি বলবো তা পাঠিয়েছে আমাদের আহমেদ ভাই। তিনি যেভাবে লিখে পাঠিয়েছে সেভাবেই বলার চেষ্টা করব। আজকের যে ভৌতিক ঘটনা বলবো সেটা আমার নিজ চোখে দেখা। কোনোদিনও ভাবতে পারে নাই এমন ঘটনার সম্মুখীন হব। কখন কার বিপদে আসে কেউ বলতে পারে না। শহর ছেড়ে আমরা মেজো চাচার বাড়ি করেছে সেখানে গেলাম। আমার চাচার 2 ছেলে 1 মেয়ে। মেয়েটা সবার ছোট। বড় ছেলের নাম রাফি আর ছোট ছেলের নাম সাফি। রাফি আমার থেকে 3-4 বছরের ছোট, তবে ছোট হলেও আমাদের বন্ধুর সম্পর্ক। আমার চাচার বাড়ি মাসে একবার হলেও বেড়াতে যাই। আমার গ্রাম খুব ভালো লাগে। রাতের বেলায় চাঁদের আলোয় গ্রামের রাস্তায় ঘুরতে মজা করতে করতে খুব ভালো লাগে আমার। তাই আমি গ্রামে ছুটে যেতাম। একবার শীতে চাচার বাড়ি বেড়াতে গেলাম। তখন আমি ইন্টারে পড়ি, সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি। আর রাফি তখন ক্লাস 9-এ পড়ে। সেবার চাচাদের গ্রামে একটা মেলা হচ্ছিল। আমি আর রাফি বিকেলে মেলায় ঘুরতে গেলাম। অনেক বড় মেলা, অনেক কিছু মেলায় পাওয়া যাচ্ছে। আমরা নাগরদোলাতে উঠলাম, অনেক কিছু খেলাম, কিন্তু এত তাড়াতাড়ি যে এত রাত হয়ে যাবে ভাবতেও পারিনি। এশার নামাজের যখন আজান পড়ল তখন রাফিকে বললাম, রাত হয়ে গেছে, এখন চল বাড়ি যাই। রাফি বলল, কি যে বলো, কেবল এশার আজান দিল, বাড়ি যাওয়া এখনো দেরি আছে, চলো আমরা সার্কাস দেখি। আমি ওর কথায় কিছু না ভেবে চললাম, চল সার্কাস দেখব। কিন্তু সার্কাস শেষ হলে যে রাত 12টা বাজবে তা কল্পনাও করিনি। মেলা থেকে বের হলে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। তখন আমার মনে কেমন যেন ভয় ভয় লাগতে লাগলো। কারণ চাচা বাড়ির যে পথ দিয়ে যাব সে পথে একটা শ্মশান ঘাট, একটা পুরনো কবরস্থান আছে। বুকটা ভয়ে দুরু দুরু করতে লাগলো। রাফিকে বললাম, তোর কারণে এত রাত হয়ে গেল। শীতের রাত, আকাশে জ্যোৎস্নার আলোয় দুজন পথ চলছি। কাঁচা রাস্তার দুপাশে তখন খেজুর গাছ, গাছের রসের হাড়ি ঝুলছে। ধুলো ভরা রাস্তাটা চাঁদের আলোয় চকচক করছে। একেবারে হাঁটতে খারাপ লাগছে না, আবার কিছুটা ভয় ভয়ও করছে। সামনে কি হয় কে জানে। শ্মশান গেট আর কবরস্থান না পেরোনো পর্যন্ত ভয় কাটছে না। মনে মনে দোয়া পড়ছি আর হেঁটে চলছি। কিছুটা দূর থেকে শ্মশান গেটের ছোট একটা বাতির আলো চোখে পড়ল। তখন বুঝতে পারলাম সামনে শ্মশান গেট। আমার ভয়টা আরও বেশি কাজ করতে লাগলো। জীবনে প্রথম এমনভাবে রাতে শ্মশান এর সামনে দিয়ে যাচ্ছি। দোয়া পড়তে পড়তে শ্মশানের গেট ভালোভাবেই পার হলাম। কিন্তু শ্মশান পার হবার পর পেছনে দেখি একটা বড় কালো কুচকুচে বিড়াল আমাদের পিছু নিয়েছে। আমাদের পিছু পিছু আসছে আর বলছে মিউ মিউ করে ডাকছে। বিড়ালটা এত কালো ছিল যে শুধু তার চোখ দুটো দেখতে পাচ্ছিলাম। অনেকক্ষণ ধরে বিড়ালটা পিছু লেগে থাকলো। রাফি খেপে গিয়ে রাস্তা থেকে কয়েকটা মাটির টিলা ঢিল নিয়ে বিড়ালটার গায়ে ছুড়ল। কিন্তু অবাক হয়ে গেলাম, ঢিল একটাও বিড়ালের গায়ে লাগলো না। তখন আরও বেশি ভয় করতে লাগলো আমার। মনে হলো এটা হয়তো কোনো বিড়াল না, অন্য কিছু। হঠাৎ দেখি বিড়ালটি আর আমাদের পিছনে নেই। আর আমরাও তখন পুরনো কবরস্থান পার হয়ে চলে এসেছি। তখন মনে একটু সাহস ফিরে পেলাম। কিন্তু তার কিছু দূর যেতেই দেখলাম সেই বিড়ালটা আবার আমাদের সামনে। এবার আমার খুব ভয় পেতে লাগলাম। এবার বিড়ালটা অনেক বড় দেখতে পেলাম। এত বড় বিড়াল আমি আগে কখনো দেখিনি। রাফি তখন বুঝে গেছে এটা বিড়াল না, অন্য কিছু। তা রাফি বলল, ভাই কোনো দিক তাকাবে না, সোজা হাঁটতে থাকো, ভয় করো না ভাই। হঠাৎ যা দেখলাম, যা আমার চোখকে বিশ্বাস করতে পারলাম না। দেখলাম বিড়ালটা সামনে একটা শিমুল গাছে উঠে পড়লো আর অনেকটা বড় আকৃতি ধারণ করলো। আমার দৃশ্যটা দেখার পর সারা শরীর কাঁপতে শুরু করলো। রাফিও ভয়ে ভয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারছে না। মনে মনে আল্লাহকে ডাকছি আর বলছি, আল্লাহ বিপদটা দূর করে দাও। দুজন পথে দাঁড়িয়ে আছি, সামনের দিকে এগিয়ে যেতে পারছি না। যদি বিড়ালটা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। বিড়ালটা আমাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, কাছে পেলে যেন মনে হয় খেয়ে ফেলবে। হঠাৎ কিছু দূর থেকে একটা টর্চ লাইটের আলো দেখতে পেলাম। কে যেন আমাদের দিকে আসছে। লোকটি আমাদের কাছে আসতেই আমাদের দিকে টর্চ লাইটের আলো মেরে বলল, কে ওখানে? রাফিরা নাকি?
রাফি বলল, হ্যাঁ। স্বস্তির নিঃশ্বাস ফিরে পেলাম। দেখলাম আমার চাচা আমাদের খুঁজতে বের হয়েছে। চাচা রেগে গিয়ে বলল, এত রাতে কোথায় ছিলি তোরা? চাচাকে বললাম, ওই দেখো শিমুল গাছে কি। চাচা গাছের দিকে টর্চের আলো মারলো, কিন্তু কিছুই দেখতে পেল না। চারপাশে টর্চের আলো দিয়ে কোথাও সেই বিড়ালটাকে আর দেখতে পেলাম না। হাঁপ ছেড়ে বাঁচলাম। চাচার সাথে বাড়ি ফিরে এসে সব ঘটনা খুলে বললাম। চাচা সব কথা শুনে বললেও, আজকে তোরা বেঁচে গেছিস, বিপদ থেকে বেঁচে গেছিস, আল্লাহকে ধন্যবাদ দে। এরপর থেকে চাচার বাড়ি গেলেও রাতে শ্মশান আর কবরস্থানের রাস্তা দিয়ে যাই না। আল্লাহকে অনেক শুক্রিয়া যে সেদিন চাচাকে আমাদের খুঁজতে পাঠিয়েছে। ঘটনাটি আজ আমায় আজও ভীত করে। দর্শক, এবার আমরা পরের ঘটনা চলে যাব। আজকের ঘটনাটি পাঠিয়েছে আরিফ আজাদ। তিনি যেভাবে লিখে পাঠিয়েছে সেভাবেই বলার চেষ্টা করছি। আজকে আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটি যেমন বীভৎস তেমনই ভয়াবহ ঘটনা। ঘটনাটি বেশ 1 বছর আগে একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। সাংবাদিকের কাছে একজন ডোম ঘটনাটি বলেছিল। আমি তার ভাষায় ঘটনাটি তুলে ধরলাম। আমি যখন ডোমের চাকরি পেলাম তখন আমাকে অনেকে বারণ করেছিল ডোমের চাকরি না করতে, কিন্তু আমি ছিলাম খুব সাহসী লোক আর বয়সে জোয়ান। মানুষের কথায় কি, চাকরি ছাড়া যায় না, তাও আবার সরকারি চাকরি। আমি কাজের সময় মতো যোগ দিলাম। প্রথম দিনে শুধু দেখলাম ওরা কিকরে লাশ কাটে এবং দেখলাম লাশ কাটার আগে ডোমরা মদ খায়। আমি ভেবেছিলাম বুঝি পচা গন্ধ ভুলে থাকতেই ওরা বুঝি মদ খায়। আমি এ কথা বলতেই সে হাসলো আর আমায় বলল, কেন খাই আস্তে আস্তে নিজেই বুঝে যাবে। আমরা ডোম সম্প্রদায়ের লোক এবং হলেও মদ খেতাম না। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন রাতে আমার ডিউটি ছিল। আমার ওস্তাদ মানে আমার সিনিয়র ডোম আমায় বলল, রাতে আলো জেলে রাখিস আর রাতে লাশ ঘরে ঢুকিস না। যাই। আমি সেই রাতে খেয়ে দিয়ে লাশ ঘরে চলে গেলাম এবং সে ঘরে সেখানকার একটু উকি দিয়ে দেখে নিলাম সব ঠিকঠাক আছে কিনা। দেখে আমি দরজা বন্ধ করে পাশের রুমে চলে এলাম এবং আলো জ্বলে শুয়ে পড়লাম। সে রাতে আমার কেন জানি ঘুম আসছিল না আর মনে মনে কেন জানি অস্বস্তি বোধ হচ্ছিল। একটু মনে হয় চোখটা লেগে এসেছিল। এমন সময় হঠাৎ কারেন্ট চলে গেল। সাথে সাথে চারদিকে ঘুটঘুটে অন্ধকার ছেয়ে গেল আর সেই সাথে অসহ্য গরমে ঘেমে একাকার হয়ে উঠলাম এবং না আর পারা যায় না। এমন গরমে কিকরে ঘুম যায় না। উঠে বসলাম। কেন যে একটা পাখা আনলাম না ভেবে নিজের ওপরে ভীষণ রাগ হচ্ছিল। উঠে বসলাম। এমন সময় মনে হলো লাশ ঘরে কিসের যেন শব্দ হচ্ছে। ব্যাপারটা কি, কোনো শিয়াল কুকুরে কি লাশ ঘরে আলগা জানালার ভিতর দিয়ে ঢুকে লাশ খাচ্ছে কিনা, সেটা ঢুকে পড়লো কিনা সেটি ভাবছিলাম। এই ভেবে ভেবে আমি অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে আন্দাজে লাশ ঘরের দরজা খুললাম আর দেখলাম লাশ ঘরের জানালার কাছ দিয়ে চাঁদের আলোয় ঘরটা অবছায়া আলোয় ভরে গেছে। আমার মনে পড়ে গেল আজ একটি ফাঁসি নেওয়া 3 দিন আগের মরা ফুলে ওঠা বিভৎস এক মেয়ের লাশের কোথায় যে তার স্বামীর সাথে ঝগড়া করে আত্মহত্যা করেছে। তার চেহারা এত বিভৎস হয়ে গেছিল যে আমরা পর্যন্ত শিউরে উঠি। কোমর পর্যন্ত কোকড়া চুল আর ছবি আছে মাথায়। তার চারপাশে আর চোখ দুটি যেন কোটর ছেড়ে বাইরে বেরিয়ে এসেছে। তার লাল জিহ্বা অধহাত বেরিয়ে এসেছে এবং সেই সাথে 2 হাত দুটি উঁচু হয়ে আছে, যেন সেই ভয়াবহ লাশটা কারো গলা টিপে ধরবে এখনই। যে আমি কোনোদিন ভয় কি জানতাম না আর মদ খাই না ছাড়াই লাশ কাটতাম অবলীলায়, সেই আমার মনে হলো আমার বুকের হৃৎপিণ্ড যেন আমার গলার ওপরে উঠে এসেছে। আমি দেখলাম সে জানালার কাছে দাঁড়িয়ে আছে পিছন ফিরে। তার কোমর পর্যন্ত চুল তার সাদা কাপড়ের ওপরে পিঠের ওপরে ছড়িয়ে আছে। আমার আওয়াজ পেয়ে সে আস্তে আস্তে পিছন ফিরে দাঁড়ালো আর তার সেই ভয়াল চোখ দিয়ে আমার দিকে তাকালো। হাত দুটি উঁচু করে তুলে ধীরে ধীরে আমার দিকে আসতে লাগলো থপ থপ করে। আর আমি পদক্ষেপের সঙ্গে তার সেই আহত হাত বেরিয়ে এলো এবং জিভ টপ টপ করে রক্ত ঝরে পড়তে লাগলো। এই বিভৎস দৃশ্য একলা লাশ ঘরে আমাকে ভয়ে অবশ করে ফেললো। আমি যে ভয়ে চিৎকার করব কেন জানি তাও করতে পারছিলাম না। দৌড়ে পালাবো কিন্তু পা যেন সেই অবশ হয়ে গেছে। সে এদিকে সামনে আমার দিকে এগিয়ে আসছে। আজ বুঝি আমার আর নিস্তার নেই। আমি কি করব
আমি কি করব? সেই ভয়াবহ রাতে শুধু আমি একজন জীবিত মানুষ, আর কেউ নেই যে আমায় এসে বাঁচাবে। যখন সে আমার প্রায় কাছে চলে এসেছে, তখন যান বাঁচার স্বাদ তীব্র হয়ে উঠল। আমি প্রাণপণে চিৎকার করে অন্ধকারের মধ্যে দৌড় দিলাম এবং উচ্ছ্বাসে লাশ ঘর থেকে যেভাবেই হোক বাইরে চলে আসা। কিন্তু ভীষণ ভয়ে আমি তখন অন্ধকারে দিশেহারা, তাই আর দরজা খুঁজে পাচ্ছি না। এদিকে আমার পিছনে ক্রমাগত সেই থপথপ শব্দ শুনতে পাচ্ছি, যেন আজ আমার নিস্তার নেই সেই পিশাচিনীর হাত থেকে। এভাবে দৌড়াতে দৌড়াতে আমি আর স্নায়ুর চাপ সহ্য করতে না পেরে জ্ঞান হারালাম। তারপরে কি ঘটেছিল আমার কোনো জানা নেই, মনেও নেই। পরের দিন আমাকে জ্ঞান হারা দেখে হাসপাতালে পাঠানো হয়, সেখানে আমার জ্ঞান ফেরে। তারপরে বেশ কিছুদিন আমি রাতে সেই ভয়াবহ নিদ্রাশয়ের ভেবে রাতে ঘুমাতে পারতাম না, এবং আজও সেই কথা ভাবলে আমার ভয়ে গা শিউরে ওঠে। প্রিয় দর্শক, এবারের ঘটনাটি পাঠিয়েছে আবুল আজাদ। তিনি খুলনা জেলায় থাকেন। তিনি যেভাবে আমাকে ঘটনাটি লিখে পাঠিয়েছেন সেভাবে বলার চেষ্টা করছি। আবুল আজাদের বাড়ি খুলনা জেলায়। তিনি কেবলমাত্র ইন্টারমিডিয়েট পাস করেছে, তাই চাকরির জন্য অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছে। 2 বছর ধরে খোঁজার পরও কোনো চাকরি না পাওয়ায় সে একটি লাশ ঘরে নাইট গার্ডের চাকরি নেয়। তখন সে রোজকারের মতো সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত তার কাজ হয়। সে সকাল 8টায় যায় এবং রাত 9টায় প্রতিদিন বাড়ি ফেরত আসে। আবুল হোসেন নামে একজন বয়স্ক ব্যক্তি নাইট গার্ডের চাকরি করে এবং তার সাথে লাশ পাহারা দেয়। আজাদ দেয় সকালে এবং বয়স্ক লোকটি দেয় রাতে বেলায় নাইট ডিউটি করে। একদিন আজাদের ডিউটি পড়ে রাতে 8টা থেকে সকাল পর্যন্ত, ভোর পর্যন্ত তার ডিউটি, তাই সে সকালে একটু ঘুমিয়ে নেয়। কিন্তু রাতে পাহারা দেয়। প্রথম দিনে কিছু আওয়াজ পেলেও সে কিছু বলে, সে কাজে মন দিতে পারে না, তাও সে চুপচাপ থাকে। তারপর দিন বয়স্ক লোকটিকে জিজ্ঞাসা করে, দাদা এরকম কেন হচ্ছে, আপনি কি বলতে পারেন? উনি বলেন, লাশ ঘরে যেও না কখনো, রাতে তো অবশ্যই যেও না, গেলে তোমার ক্ষতি হতেও পারে, তাই যেও না, সাবধানে থেকো। এভাবে বলে লোকটি আর কোনো কথা বলে না। একদিন আবার তার ডিউটি পড়ে আজাদের। রাত তখন কয়টা জানে না আজাদ, তাও অনুমানিক 12টা পার হয়েছে। একটা ছুঁই ছুঁই। আজাদ ভাবে, এ সময় হয়তো কেউ লাশ চুরির জন্য এসেছে, না হয় কে এ সময় শব্দ করবে। তাই সে লাশ ঘরের দিকে 1 পা 2 পা করে এগিয়ে যেতে থাকে এবং এগিয়ে যায় এবং সে দেখে লাশ ঘরে অনেক ধরনের সারি সারি লাশ, এবং লাশের ডয়ারগুলো সব খোলা। সে ভাবে হয়তো কেউ ডয়ার থেকে লাশ চুরি করার জন্য ডয়ারগুলো খুলেছে। তাই সে এগিয়ে গিয়ে সে ডয়ারগুলো বন্ধ করে দেয় এবং লাশঘর থেকে বেরিয়ে যেতে চায়। তখনই আবার শব্দের আওয়াজ শোনা যায়। সে আবার লাশঘরের দিকে এগিয়ে যায়। এগিয়ে গিয়ে দেখে বিভৎস একজন মহিলা, চুলগুলো খোলা, চোখগুলো ঠুকরে বেরিয়ে এসেছে, গলাটি যেন কেউ কেটে দিয়েছে, এমন রক্ত ঝরছে। এরকম একজন মহিলাকে দেখতে পায়। সে কল্পনাও করতে পারেনি আজ এরকম তার সাথে ঘটবে। মনে পড়ে যায় সেই চাচার কথা, তাই সে ভাবে কিছু না করতে পারলেও চিৎকার করার শেষ চেষ্টাটা করা উচিত। সে দেখে চিৎকারও করা যাচ্ছে না, তার হাত পা পুরো অবশ হয়ে গেছে। তাই সে ভাবে এখন আর বাঁচার কোনো আর আশা নেই। তাই সে তার অজ্ঞান হওয়ার জন্য অপেক্ষা করে। সে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে চাচা তার ডিউটিতে এসে দেখে যে আজাদ পড়ে আছে নিচের ফ্লোরে। লাশ ঘরে সব ডয়ার বন্ধ এবং লাশগুলো ঠিক স্থানে রয়েছে। এরকম ঘটনা যখন আজাদ সেই পাহারাদার চাচাকে বলে, তখন সেই চাচা বলে, তোমাকে বাধা করেছিলাম যে এখানে আসতে, তুমি তাও এসেছো, জীবনও আর কখনো এখানে এসো না। তার কিছুদিন পর আজাদ চাকরি ছেড়ে দেয়।